গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক কিছু মুভি আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য যে মুভি এক্সপ্লানেশন নিয়ে এসেছি সেটা হরর জগতের একজন অন্যতম লেখক স্টিফেন কিং এর লেখা একই নামের বই থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এই মুভির নাম পেট সেমেটারি এবং এটা 2019-এ রিলিজ করে। এর IMDb রেটিং 5.7/10 এবং রটেন টমেটোজে 57% ফ্রেশ। এই নভেলের উপর আগেও 1989-এ এবং 1992-তে দুবার মুভি বানানো হয়েছে। তবে 2019 পেট সেমেটারির আরও একটা পার্ট আছে যেটা আসলে এর প্রিকুয়েল, এবং এটা 2023-এ রিলিজ করে পেট সেমেট্রি ব্লাড লাইন্স বলে। এর ভিডিও আমি আর কিছুদিনের মধ্যেই আপলোড করে দেব। গল্প শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কারণ লাস্ট কিছুদিন ধরে চ্যানেলের রিচ একদম কমে গেছে আর একমাত্র তোমাদের সাহায্যেই সেটা চেঞ্জ হতে পারে। যাই হোক, এবার আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক সিনেমার গল্প। গল্প শুরু হয় একটা ছোট্ট পরিবারকে দেখিয়ে। এখানে পরিবারে 4 জন সদস্য। পিতা ডক্টর লুইস ক্রিড, মা রেচেল, বাচ্চা মেয়েটির নাম এলি এবং একদম ছোট্ট ছেলে গেজ। আর এলির একটা পোষ্য বিড়ালও আছে যার নাম চার্চিল থেকে ইন্সপায়ার্ড। এই ক্রিড পরিবার বস্টন শহর থেকে দূরে লাডলো নামে ছোট্ট এক জঙ্গলে ঘেরা সুন্দর কান্ট্রি সাইডে শিফট করেছিল। এর ঠিক পরের দিনই লুইস কাজে বেরিয়ে গেলে রেচেল ও এলির সঙ্গে আনপ্যাকিং করতে শুরু করে। তখনই বাড়ির পেছনের রাস্তায় ওরা বেশ কয়েকটা বাচ্চাকে পশুর মুখোশ পরে একটা মরা কুকুর নিয়ে ঢাক বাজাতে বাজাতে জঙ্গলের দিকে যেতে দেখে। কিছুক্ষণ পরে এলিও কৌতূহলবশত জঙ্গলের দিকেই যায় আর ওখানে পশুদের জন্য ছোট্ট একটা কবরস্থান দেখে, যেটায় সেমেটারি স্পেলিং ভুল লেখা ছিল। এটা এলিও খেয়াল করে এবং আমরাও। এলি কবরস্থানের কাছেই একটা কাঠ আর পাথর মাটি দিয়ে তৈরি বড় দেওয়াল দেখতে পায়, যেটাও উঠতে শুরু করে। এবং তখনই জর্ড নামে একজন বুড়ো লোক এলিকে ওখানে উঠতে মানা করে। জর্ড এলিদের একদম কাছেই থাকতো, মানে ও এলিদের প্রতিবেশী। এবং ততক্ষণে রেচেলও ওখানে চলে আসে এবং জর্ড তখন রেচেলকেও সাবধান করে দেয় যাতে ওরা কেউ একা জঙ্গলে না ঘোরে, কারণ এই জঙ্গলটা খুব একটা সেফ নয়। রাতে এলি ওর বাবা লুইসকে জিজ্ঞেস করে পশু পাখি কেন মানুষের মতন অনেক দিন বেঁচে থাকে না। তখন লুইস বলে পশু পাখিদের মেটাবলিজম হাই হয়, তাই ওদের বায়োলজিক্যাল ক্লকও তাড়াতাড়ি চলে এবং ওরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এবং মারা যায়। কিন্তু মানুষের এই বায়োলজিক্যাল ক্লক স্লো, তাই মানুষ বেশি দিন বেঁচে থাকে। তখন এলি ওর মা রেচেলকে জিজ্ঞেস করে তাহলে রেচেলের বোন মানে সম্পর্কে এলির মাসি ছোটবেলাতেই মারা গেল কেন। রেচেল এই প্রশ্নে খুব ডিস্টার্বড হয়ে যায় আর নিজের ঘরে চলে যায়। তখন লুইস রেচেলকে বলে এলির 9 বছর বয়স হয়ে গেছে এবং মৃত্যু যে পুরোপুরি স্বাভাবিক একটা ব্যাপার সেটা ওকে বুঝতে দিতে হবে। মৃত্যুর পরে কোনো জীবন নেই বা কেউ স্বর্গে বা নরকে যায় না, এটাও এলিকে বুঝতে দিতে হবে। কিন্তু রেচেল বিশ্বাস করত মৃত্যুর পরেও একটা লাইফ আছে। তার কারণটা আসলে রেচেলের ছোটবেলায় ওর দিদি জেলডা মারা যায়। জেলডার স্পাইনাল মেনিনজাইটিস বলে একটা রোগ ছিল, যার জন্য ওর মেরুদণ্ড বেঁকে গেছিল এবং চেহারাটাও বেশ কুৎসিত ও ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। জেলডা নিজে থেকে স্বাভাবিকভাবে কোনো কাজই করতে পারত না এবং জেলডা
রেচেলের সাথেও হিংসা করত, কারণ ওর এই রোগ ছিল না। ও রেচেলকে অনেকবার বলেও ছিল, তোরও একদিন এরম রোগ হবে এবং তুইও বিছানায় পড়ে থাকবি সারা জীবনের জন্য। এক রাতে রেচেল আর জেল্ডার অভিভাবকরা কোনো কাজে বাড়ির বাইরে গেছিল এবং রেচেলকে বলে গেছিল জেল্ডাকে ডিনারটা ওর ঘরে গিয়ে দিয়ে আসতে। কিন্তু ছোট্ট রেচেল ওর দিদির এই কদর্য রূপকে ভয় পেত, আর তাই ও ডিনারটা ডাম ওয়েটারে করে উপরে পাঠিয়ে দেয়। বন্ধুরা, তোমরা যদি কেউ না জানো ডাম ওয়েটার কি, তাহলে বলে রাখি, এটা একটা ছোট্ট লিফটের মতন জায়গা, যেটাতে করে আমরা যে কোনো ছোট জিনিসকে ঘরের একতলা থেকে দোতলায় পাঠাতে পারি বা উপর থেকে নিচে নামাতে পারি। কিন্তু কোনো মানুষের ভার বহন করার মতন ক্ষমতা এই ছোট্ট লিফটটার নেই। তাই যখন জেল্ডা নিজের শরীরকে টেনে হিচড়ে খাবার নিতে ডাম্বওয়েটারের কাছে যায়, ও কোনো মতে ওখানে পড়ে যায় এবং ডাম্বওয়েটার ছিঁড়ে যাওয়ায় জেল্ডার ওইখানেই মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই রেচেল ট্রমা আর গিল্টে থাকতো, কারণ ওর বাবা মা ওকে পরিষ্কার করে বুঝিয়েছিল খাবার দেওয়ার জন্য ওই ডাম্বওয়েটার ব্যবহার না করতে। কিন্তু রেচেলের মনের কোনো অন্ধকার কোণা চাইতো জেল্ডা যেন আর বেঁচে না থাকে, কারণ রেচেল ওর দিদি জেল্ডাকে ভয় পেত। তাই জেল্ডা মারা যাওয়ার পর থেকেই রেচেল বিশ্বাস করত ও মৃত্যুর পর অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছে। পরের দিন লুইসের হসপিটালে ভিক্টর নামে একজন পেশেন্ট আসে, যার গাড়ি ক্র্যাশ হওয়ার জন্য পুরো ডান দিকটা ইনজিওর্ড হয়ে গিয়েছিল এবং ব্রেন বেরিয়ে এসেছিল। ভিক্টরের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাই কয়েক মিনিটের মধ্যেই ও মারা যায়। লুইসের এই ইয়াং ছেলেটা মারা যাওয়ায় একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, কিন্তু তখনই ও দেখে ভিক্টর বেডে উঠে বসেছে এবং লুইসকে বলছে ওই দুটো দুনিয়ার মাঝের বাঁধটাকে ভেঙে না ফেলতে। লুইস এতে আশ্চর্য হয়ে যায়, কিন্তু তখনই খেয়াল করে ভিক্টর মৃত অবস্থাতেই পড়ে আছে। এই ঘটনাটা লুইসের মনের মধ্যে বারবার উকি দেয়, কারণ ওর মনে হচ্ছিল ও এরকম হ্যালুসিনেশন কেন করলো। ও বাড়ি ফিরেও ভিক্টরের কথা রেচেলকে বলে, কারণ ভিক্টর খুবই অল্প বয়সী একটি ছেলে ছিল এবং ও মারা যাওয়ায় লুইস বেশ দুঃখী ছিল। রেচেল লুইসকে একটু সান্ত্বনা দেয়। এর পরের দিন সন্ধেবেলা এই ক্রিট পরিবার চার্টকেও ডিনারে নেমন্তন্ন করে এবং জানতে পারে এই বাড়ির সঙ্গে পেট সেমেটারিটাও ওদের প্রপার্টিরই অংশ। সেই রাতেই লুইস স্বপ্নে পেট সেমেটারিতে পৌঁছে যায়, যেখানে আসলেও একবারও যায়নি। ও পেট সেমেটারি সেই কাঠ পাথরে তৈরি দেওয়ালটায় চড়তে যায়, কিন্তু ভিক্টর এসে ওকে চিৎকার করে মানা করে। সকালে লুইসের ঘুম ভাঙলে ও দেখে ওর পায়ে কাদামাটি লেগে আছে। তার মানে এটা স্বপ্ন ছিল না, লুইস সত্যি রাতে জঙ্গলে গেছিল। এরপর আমরা হ্যালোওয়েনের দিন এই ক্রেট পরিবারকে দেখি, যখন এলি ওর কিছু বন্ধুর সঙ্গে খেলছিল। তখনই চার্ড লুইসকে আলাদা করে ডেকে নিয়ে যায় এবং দেখায় এলির বেড়াল চার্চ রাস্তার পাশে গাড়ির ধাক্কায় মরে পড়ে আছে। লুইস ব্যাপারটা এলিকে জানাতে চায় না, তাই ও ঠিক করে ও এলিকে বলবে চার্চ পালিয়ে গেছে। রাতে চার্ড আর লুইস পেট সিমেটারিতে চার্চকে কবর দিতে যায়, কিন্তু চার্ডের কানে অদ্ভুত এক ফিসফিসানির শব্দ আসতেই চার্ড লুইসকে বলে এলি চার্চকে খুব ভালোবাসে, তাই না? এই বলেই ও লুইসকে বলে আমার সাথে আসো, অন্য এক জায়গায় চার্চকে কবর দেব, এবং ওই কাঠ পাথর দিয়ে বানানো দেওয়ালটাকে টপকে লুইসকে নিয়ে অপর দিকে যায়। এই জায়গাটা জঙ্গলের অংশ হলেও যেন আলাদাই একটা দুনিয়া ছিল। ঘন কুয়াশায় ঢাকা এই জঙ্গলে লুইসের কানে মাঝে মাঝেই অদ্ভুত জীবজন্তুর আওয়াজ আসতে থাকে এবং ও গাছের মধ্যে বিভিন্ন সিম্বলসও লক্ষ্য করে। ও চার্টকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু চার্ট এর খুব একটা পরিষ্কার উত্তর দেয় না। এরপর চার্ট লুইসকে প্রায় কয়েকশো সিঁড়ি পার করিয়ে একটা পাথুরে জমিতে নিয়ে আসে, যার নাম লিটল গড সোয়াম্প, এবং চার্চকে ওখানেই কবর দিতে বলে। ও লুইসকে ওখানে রাখা কিছু পাথর চার্চের শরীরের উপর দিতে বলে, কারণ ওই পাথরগুলোই ওকে প্রোটেক্ট করবে। পরের দিন সকালে লুইস আর র্যাচেল এলিকে বলে চার্চ পালিয়ে গেছে, কিন্তু এলি ওদের জানায় চার্চ ঘরে ফেরতও চলে এসছে। তখন লুইস কাদার ছাপ দেখে এবং চার্চকেও দেখতে পায়।
চার্চের চেহারা একটু ক্রিপি হয়ে গেছিল এবং স্বভাবও চেঞ্জ হয়ে গিয়েছিল। ও বেশ আক্রামক হয়ে উঠেছিল। লুইস এরপর সোজা চার্ডের কাছে গিয়ে এই ঘটনার এক্সপ্লানেশন চায়, কিন্তু চার্ড বলে এইটাই তো তুমি চেয়েছিলে, যে এলি যেন সত্যিটা জেনে কষ্ট না পায়। চার্ড আরও বলে যে জায়গায় চার্চকে কবর দেওয়া হয়েছে সেটা প্রায় 1000 বছর পুরনো মিকম্যাক ইন্ডিয়ানসদের কবরস্থান। এটা একটা অভিশপ্ত জায়গা যেটাকে উইন্ডিগো ডিমন রক্ষণাবেক্ষণ করে। এর আসল ইতিহাস সম্পর্কে কেউ সেভাবে জানে না, তবে এই জমিতে কাউকে কবর দিলে সে আবার জীবিত হয়ে ফিরে আসে। বন্ধুরা, উইন্ডিগো ডিমন নিয়ে আরো অনেক মুভি আছে, তাই এই সম্পর্কে আমি পরে আলাদা করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেব, কারণ এই মুভিতে উইন্ডিগো সম্পর্কে বেশি কিছু বলা হয়নি। সেই রাতেই চার্চ এলিকে খামচে দেয় এবং একটা পাখি শিকার করে সোজা র্যাচেলের বিছানায় উঠে পড়ে। তাই লুইস ওকে তুলে বাইরে বের করতে যায়, কিন্তু চার্চ ওকেও আঁচড় মেরে পালিয়ে যায়। এরপর লুইস দেখে চার্চ গেজের গায়ের উপর বসে ওকে ভয় দেখাচ্ছে। তখনই ও ঠিক করে ও চার্চকে লিথেল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় চার্চের মুখ দেখে লুইসের দয়া হয়, তাই ও চার্চকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে আসে। এর ঠিক 2 দিন পরেই এলির নবম জন্মদিন ছিল। যখন সবাই থাকলেও চার্চ ছিল না বলে এলি একটু দুঃখী ছিল। এমন সময় হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে এলি চার্চকে হাইওয়েতে দেখতে পায় আর ওর কাছে যায়। গেজ ও দিদির পেছন পেছন ছুটে হাইওয়ের দিকে যায়, যেটা লুইস লক্ষ্য করে। আর আমরা দেখতে পাই ঠিক এর উল্টো দিক থেকে ফুয়েল ট্যাঙ্কওয়ালা ট্রাকটা হাই স্পিডে ছুটে আসছে। লুইস দৌড়ে গেজকে বাঁচিয়ে নেয়, কিন্তু হঠাৎ ব্রেক মারায় ট্রাকের পেছনের দিকের অংশটা এলির গায়ে এসে লাগে আর এলি ওখানেই মারা যায়। এটা ক্রিড ফ্যামিলির জন্য একদম মর্মান্তিক একটা দিন হয়ে দাঁড়ায়। এরপর আমরা কিছু সিনে এলিকে কবর দিতে দেখি এবং রেচেল আর লুইসকে একদম ভেঙে পড়তে দেখি। রেচেল এলির এই স্মৃতি ভুলতে কয়েকদিনের জন্য গেজকে নিয়ে বাপের বাড়ি চলে যায় এবং ও লুইসকেও অনেকবার ওদের সাথে যেতে বলে, কিন্তু লুইস লাডলোতেই থেকে যায়। আর আমরা জানি কেন। সেই রাতেই লুইস এলির বডি ক্রিমেশন গ্রাউন্ড থেকে বের করে জঙ্গলের পাড়ে সেই অন্য দুনিয়ায় নিয়ে যায় এবং ভিক্টরের অনেক সতর্কতা দেওয়া সত্ত্বেও কোনো কিছুই না মেনে লুইস এলিকে লিটল গোয়াট সোয়াম্পে কবর দিয়ে বাড়ি আসে। লুইস বাড়ি ফিরে ঘরের দরজা খোলা রাখে এবং পরিষ্কার জামাকাপড় সাজিয়ে রাখে। মাঝরাতে এলি সত্যিই ফেরত আসে। লুইস এলিকে স্নান করানোর সময় দেখে এলির মাথার পেছনের পুরো অংশটাই স্টেপল করা রয়েছে। এলি লুইসকে বলে ওর বার্থডে পার্টিতে ট্রাক ওকে ধাক্কা মারার পর থেকে সবকিছুই অন্ধকার হয়ে যায় এবং তারপর ওর কিছুই মনে নেই। এলি জিজ্ঞেস করে ও মরে গেছিল কিনা, কিন্তু লুইস বলে এই কথা বেশি না ভেবে ঘুমিয়ে পড়তে। সেই রাতে এলি ওর বাবা লুইসকে জড়িয়ে ওর বিছানাতেই ঘুমায়। সকালে উঠে লুইস দেখে এলি সেই নোংরা জামাটাই পরে নিয়েছে এবং অদ্ভুত পাগলের মতন ডান্স করে ঘরের জিনিসপত্র সব ভেঙে দিচ্ছে। এদিকে আগের রাতে রেচেল গেজকে ভিক্টর পাস্কেলের নাম বলতে শোনে এবং বারবার লুইসকে ফোন করার পরেও লুইস ফোন না তোলায় রেচেল লাডলোতে ফেরার জন্য বাধ্য হয়। রেচেল ট্রাফিক জ্যামে থেকেই চার্ডকে ফোন করে এবং লুইসকে চেক করতে বলে, কারণ লুইস রেচেলের ফোন না তোলায় রেচেল টেনশনে পাগল হয়ে যাচ্ছিল। চার্ড সাথে সাথে লুইসের বাড়ি গিয়ে দরজা টোকে এবং লুইসের ব্যবহার দেখে বুঝে যায় ও এলিকে ফিরিয়ে এনেছে। চার্ড লুইসকে বলে যদি কিছু ভুল করে থাকো তাহলে সেটা এক্ষুনি শুধরে নাও, আর এলি দূর থেকে সেই কথাগুলো শুনে নেয়। চার্ড দূর থেকে ওদের বাড়ির জানলায় এলিকে দেখে নেয় এবং দৌড়ে ঘরে এসে পিস্তল বের করে রেডি রাখে। তখনই চার্ড উপরের ঘর থেকে আওয়াজ পায় এবং চার্চকে সিঁড়িতে দেখতে পায়। এলি নিচ থেকে স্ক্যালপেল নিয়ে চার্ডের অ্যাঙ্কেল কেটে দেয় এবং ওকে মরার আগে চার্ডের ওয়াইফ নর্মার রূপ ধরে বলে, আর চার্ডের জন্যই নর্মা আর এলি মৃত্যুর পরেও অনন্তকাল ধরে সাফার করছে, কারণ চার্ড ওই জায়গায় ওদেরকে কবর দিয়ে ফিরিয়ে আনতে চেয়েছিল এবং লুইসকেও দেখিয়েছিল, তাই চার্ডকেও এবার সাফার করতে হবে। এবং ও স্ক্যালপেল দিয়ে চার্ডকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলে।
ততক্ষণে রেচেলও বাড়ি ফিরে আসে আর এলিকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। এলি রেচেলকে জড়িয়ে ধরে, কিন্তু রেচেল ভয়ে নিঃশ্বাস বন্ধ করে থাকে। ও কোনো মতে এলিকে সরিয়ে গেজকে কোলে তুলে নিয়ে উপরের ঘরে চলে যায়। যদিও আমার মতে ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। লুইস রেচেলকে সব সত্যি কথা বলে দেয় এবং ওকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু রেচেল জানতো ওটা ওর মেয়ে নয়, ওর মেয়ে মারা গেছে। লুইস রেচেলের ব্যবহার দেখে ভাবে এলি দুঃখ পেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, এবং তখনই ও চার্ডের বাড়ি এলিকে খুঁজতে যায় এবং চার্ডকে মৃত অবস্থায় দেখতে পায়। এদিকে ঘরে বসে রেচেল আবার ওর দিদির জায়গায় নিজেকে হ্যালুসিনেট করছিল। ও নিজেকে ওর দিদির মতনই কুৎসিত এবং বীভৎস অবস্থায় দেখতে পায়। তখনই এলি এসে রেচেলকে একটা ছুরি দিয়ে স্ট্যাব করে দেয়। এরপরেও রেচেল গেজকে বাঁচানোর জন্য ওকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে যায় এবং দরজার সামনে একটা বড় আসবাব রেখে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এলির রাক্ষসের মতন শক্তির কাছে এখন রেচেল কিছুই ছিল না। রেচেল জানলা দিয়ে গেজকে নিয়ে বেরোতে গেলে ও লুইসকে ফেরত আসতে দেখে এবং গেজকে ওর হাতে দিতেই এলি রেচেলকে এসে আবার স্ট্যাব করে এবং ছুরি ওর ভিতরে ঘুরিয়ে ওকে মেরে ফেলে। লুইস গেজকে গাড়িতে বসিয়ে লক করে রেচেলের কাছে আসতেই এলি লুইসকেও মেরে অজ্ঞান করে দেয় এবং রেচেলকে নিয়ে সেই অভিশপ্ত জমিতে কবর দিয়ে আসে। লুইস জ্ঞান ফিরলেই পেট সেমেট্রির দিকে যায় এবং এলিকে শেষবারের মতন মারতে চেষ্টা করে। তখনই রেচেল এসে লুইসকে একটা চোখা কাঠের টুকরো ঢুকিয়ে মেরে ফেলে এবং ওকেও সেই অভিশপ্ত মাটিতে পুঁতে দেয়। এরপর আমরা পুরো ক্রিড ফ্যামিলিকে চার্ডের বাড়ি পুড়িয়ে গাড়ির দিকে আসতে দেখি, যেখানে লুইস গেজকে লক করে রেখেছিল যাতে এলি ওকে মারতে না পারে, এবং ওকে বলেছিল লুইস ছাড়া অন্য কাউকে যেন দরজা না খোলে। কিন্তু গেজ নিজের বাবাকে দেখে গাড়ির লক খুলে দেয়, আর ব্যাস, পেট সিমেট্রি মুভি এখানেই শেষ হয়। বন্ধুরা, তাহলে তোমরা বলো কেমন লাগলো তোমাদের পেট সিমেট্রি মুভির এক্সপ্লানেশন। আসলে আমি নিজে স্টিফেন কিং এর লেখার ভীষণ বড় ফ্যান। তার লেখা হরর, ফ্যান্টাসি নোভেল এবং তার উপর তৈরি মুভিগুলো সত্যি ভীষণ ইন্টারেস্টিং হয়। যেমন ইট, দ্য শাইনিং, ডক্টর স্লিপ ইন দ্য টল গ্রাস, ক্যারি, জেরাল্ডস গেম, আরও অনেক অনেক কিছু। তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের এর মধ্যে কোনটা ফেভারিট। যাই হোক, আজ ভিডিও এই অবধি। সবার ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, এবং ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজ তবে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।